জাস্ট শাট আপ। মেঘের ধমক শুনে মিহু ঠোঁট আঙ্গুল দিয়ে চুপ হয়ে গেল। হ্যাঁ মেয়ে, এগুলো কি ধরনের বাসা? হ্যাঁ, মিহুর এতক্ষণে মাথায় আসলো ও আসলে মেয়েকে কি কি বলেছে। মনে পড়তেই জিভায় কামড় দিল আর ঠোঁট কামড়াতে লাগলো। মেঘ মিহুর এমন পাপি ফেস দেখে মুচকি হেসে দিল। তারপরেও চেহারা একটু রাগ রাগ ভাব এনে রাখলো। মানে বলছিলাম কি, সরি। কি বললে? শুনতে পাইনি। সরি বললাম, সরি। আর একটু জোরে বলো। ওই শালা কানে শুনোস না তুই? মেঘ এক ঝটকায় মিহুর সামনে চলে এলো। মিহু দেয়ালের সাথে লেগে দাঁড়ালো আর কয়েকটা ঢোক গিলল। ও আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো পালানোর কোনো রাস্তা আছে কিনা, কিন্তু ততক্ষণে মেঘ ওর একদম কাছে চলে এসেছে। এটা দেখে মিহু চোখ বন্ধ করে ফেললো। মেঘের শ্বাস মিহুর মুখের সাথে বাড়ি খাচ্ছে। মিহুর শ্বাস ঘন হয়ে আসলো। মেঘ মিহুর চেহারার দিকে তাকিয়ে টুক করে মিহুর গালে একটা চুমু দিয়ে বসলো। ঘটনার আকস্মিকতায় মিহু তাড়াতাড়ি চোখ খুলে বড় বড় করে তাকালো। মেঘ খাবারের প্লেট নিয়ে বেডে বসলো খাওয়ার জন্য। এটা কি হলো? কোনটা? এই যে একটু আগে তুমি আমার গালে চুমু দিলে যে। প্রমাণ আছে যে জমিটা আমি দিয়েছি? তো ঘরে কি ভূত ঢুকেছিল? ঢুকতেই পারে। অসভ্য একটা। মেহু হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। মেঘের রুমের বাইরে এসে মেহু নাক ফুলিয়ে দাঁড়িয়ে পড়ল। খা না, খা খাবারটা। একবার বুঝবি মজা। কত ধানে কত চাল তখন টের পাবি, যখন ঝালে ফোপাতে শুরু করবি। শালা বদমাইশ পোলা জানে কোথাকার। আমাকে কিস করার সাজা ভোগ করবি তুই এখন। মেঘ তরকারি দিয়ে ভাত মুখে দিতেই ওর চোখ মুখ লাল হয়ে গেল, কারণ ঝালে ওর অ্যালার্জি আছে। ও বেশি ঝাল একদমই খেতে পারে না। ঝালেও ফোপাতে লাগলো। মিহু ফোপানোর আওয়াজ পেয়ে মেঘের রুমে উঁকি দিল। মেঘের চোখ মুখ একদম লাল দেখে ও নিজেই ভয় পেয়ে গেল। ও রুমে ঢুকে তাড়াতাড়ি পানি এগিয়ে দিল মেঘকে। মেঘ মেহুর দিকে একবার তাকিয়ে আর দেরি না করে হুট করে মেহুর ঠোঁট জোড়া নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে নিল। মেহুর হাত থেকে পানির গ্লাসটা নিচে পড়ে গেল। মেহুর হাত দুটো মেঘের কাঁধের শার্ট খামচে ধরল। মেঘ পাগলের মতো নিজের ঝাল মেটানোর জন্য মেহুর ঠোঁটে কিস করে যাচ্ছে। প্রায় অনেকক্ষণ পর মেহুকে ছেড়ে দিল মেঘ। মেঘ নিজের মাথার চুল টেনে ধরল। ও আর সহ্য করতে পারছে না। এদিকে মেহু ঝালে অস্থির হয়ে গিয়েছে। ও জগ থেকে পানি খেতে লাগলো। ওদিকে মেঘ নিজেকে আরও নিয়ন্ত্রণ রাখতে না পেরে সেন্সলেস হয়ে নিচে পড়ে গেল। মেহু জগ রেখে তাড়াতাড়ি মেঘকে ধরল। অতিরিক্ত ভয় পেয়ে গেল। পারে না শুধু এখনই কান্না করে দিতে। ও জোরে চিৎকার করে ইরফান চৌধুরীকে ডাকতে লাগলো। মেহুর চিৎকার শুনে ইরফান চৌধুরী আর কিছু সার্ভেন্ট দৌড়ে উপরে এলো। ইরফান চৌধুরী ছেলের এমন অবস্থা দেখে পাগল প্রায় হয়ে গেলেন। সার্ভেন্টরা মেঘকে ধরে বেডে শুয়ে দিল। ইরফান চৌধুরী দ্রুত ডাক্তারকে কল করে আসতে বললেন। ইরফান চৌধুরী মেহুকে মেঘের ব্যাপারে জিজ্ঞেস করলে মেহু কান্না করে দেয় এবং সব দোষ যে ওর সেটাও বলে। ইরফান চৌধুরী মেহুকে কিছু বললেন না, কারণ মেহু কাজটা ইচ্ছাকৃতভাবে করেনি। ও জানতো না ঝালে মেঘের অ্যালার্জি আছে, তাই ভুলবশত ঝাল দিয়ে ফেলেছে। এটা উনি কিছু মনে করেননি। কিছুক্ষণ পর ডক্টর এসে মেঘকে দেখে গেলেন। যাওয়ার আগে একটা ইঞ্জেকশন ও কিছু মেডিসিন দিয়ে গেলেন খাইয়ে দেওয়ার জন্য। মেহু কান্না করছে আর সমানে 2 হাত দিয়ে নিজের চোখ মুছছে। চোখ দুটো ফুলে গিয়েছে, চেহারাটাও ফুলে লাল হয়ে গিয়েছে। ওকে দেখে তো এতটা কিউট লাগছে যা বলার বাইরে। ওকে দেখতে পুরো স্ট্রবেরির মতো লাগছে। বেশ কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফিরল। তখনও মিহু মেঘের পাশেই বসেছিল। অবশ্য বসেছিল বললে ভুল হবে, মিহু তখন মেঘের পাশেই ঘুমিয়ে গিয়েছে। ইরফান চৌধুরী ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেঘ ড্যাড বলে ডাকতেই মেঘের বাবা মেঘের পাশে এসে বসলেন। এখন কেমন লাগছে বাবা? বেটার ড্যাড, বাট মেহু কোথায়? তোর পাশে তাকিয়ে দেখ। মেঘুর অন্য পাশে তাকিয়ে দেখে মেহু গুটিসুটি হয়ে বসে ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যেও চোখ দিয়ে পানি পড়ছে আর ঠোঁট উল্টিয়ে রেখেছে। এটা দেখে মেঘ হেসে দিল। পুরো একটা বাচ্চা। তোদের দুজনকে মানাই ভালো। তাই? জানিস মেয়েটা কাঁদে কাঁদে চোখের পানি নাকের পানি এক করে ফেলেছে। কেন? ও জানতো না যে ঝালে তোর অ্যালার্জি, তাই ও না বোঝে ঝাল দিয়ে ফেলেছে তোর তরকারিতে। হুম, বুঝতে পেরেছি। ঘুমের মধ্যে মেহুর মাথা পড়ে যেতে লাগলে মেঘ যে মেঘের কাঁধ এগিয়ে দেয়। মেহু মেঘের কাঁধে মাথা দিয়ে ওর হাত জড়ে ধরে শুয়ে পড়ে। ঘুমে মগ্ন হয়ে আছে মেহু আর ওকে মগ্ন দেখছে মুগ্ধ হয়ে মেঘ। যেন কোনো ঘুম পড়ি। মেঘের বাবা গলা ঝেড়ে দিলেন। তোরা থাক, আর মেয়েকে এখন জাগানোর দরকার নেই, ওকে ঘুমাতে দে আর তুইও রেস্ট নে। ওকে ড্যাড। ওকে মাই সন, গুড লাক। মেঘ হালকা হাসলো ওর ড্যাডের কথা শুনে। ওর ড্যাডও মুচকি হেসে চলে গেল। মেঘ মেহুর
দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটার মধ্যে এমন কি আছে যা আমাকে ওর কাছে জানে? আমি নেশাগ্রস্ত হয়ে পড়ি প্রতিবার তোমায় দেখলে। ভালোবাসি তোমায় মনের অজান্তেই, তোমার নিজের করে পেতে চাই এমন। তুমি শুধু আমারই, বিকজ ইউর লাভ ইজ মাই এডিকশন। মেঘ ঘুমের মধ্যেও মেঘের কথাগুলো শুনে মুচকি হাসলো। তা দেখে মেঘ নিজেও হাসলো। মেহুর কপালে আলতো করে ভালোবাসার পরও সেঁকে দিল মেঘ। ও ভাবেই ঘুমিয়ে পড়ল। প্রায় রাত 9টার দিকে মেহুর ঘুম ভাঙলো। ও ঘুম ঘুম চোখে আরো শক্ত করে কোলবালিশটাকে জড়িয়ে ধরে ঘুম ঘুম কণ্ঠে মামাম কফি দিয়ে যাও। বলে চিল্লিয়ে উঠল। কোলবালিশটা বেশি শক্ত লাগছে বলে ও হালকা চোখ মেলে তাকালো। সাথে সাথেই ওর ঘুম গায়েব হয়ে গেল আর জোরে চিৎকার করে উঠল। আ মেঘ মিহুর মুখ চেপে ধরল। মিহু চোখ পিট পিট করে তাকিয়ে আছে মেঘের দিকে। মিহুর চোখ জোড়া যেন মেঘের চোখের সাথে আটকে গিয়েছে। মেঘ মিহুর মুখ থেকে হাত সরিয়ে ফেলার পরও মিহু একইভাবে তাকিয়ে আছে ওর দিকে। মিহুর এমন দীর্ঘ দৃষ্টি দেখে মেঘের নেশা লেগে যাচ্ছে। তার নিজেকে কন্ট্রোল করে নিল অনেক কষ্টে, আর মিহুর কপালে আসা চুলগুলো সরিয়ে দিল। মেঘের ছোঁয়া পেয়ে মিহুর সম্মতি ফিরল। কি হয়েছে? কিছু না। আচ্ছা, একটা প্রশ্ন করি। করো। সত্যিই কি তোমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে? ও। না, এমনি জিজ্ঞেস করলাম। ও। তাহলে তোমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে জেনেও আমার সাথে এমন কেন করলে? অমন বলতে কিস? ব্যাপার না, করতেই পারি। আর কজনকে আমার মতো ইউজ করছো? মানে? মানে আমার মতো আর কজনকে কিস করেছো? মেহু। থাক, বলতে হবে না। মিহু উঠে বসলো। তারপর উঠে চলে যেতে গিয়েও ফিরে তাকালো। সরি, আজকে খাবারে ঝাল মেশানোর জন্য। আমি জানতাম না যে তোমার ঝালে অ্যালার্জি আছে, না হলে আমি কখনো তোমাকে ঝাল খেতে দিতাম না। আমি না জেনে শুনে করে ফেলেছি কাজটা। ইটস ওকে। আচ্ছা, আসছি এখন, পরে কথা হবে আবার, বাই। আরে মিহু। মিহু কোনো কথা না বলে নিচে চলে গেল। মেঘের বাবা মাত্রই কাচের গ্লাসটা হাতে নিয়েছিল, তখনই ওনার ফোন বেজে ওঠে। উনি স্কচের গ্লাসটা টেবিলের উপরে নামিয়ে রেখে কথা বলতে বলতে অন্যদিকে চলে গেলেন। মিহু নিচে এসে মন খারাপ করে দাঁড়ালো টেবিলের সামনে। ওর খুব পিপাসা পেয়েছে, তাই ও পানি ভেবে স্কচের গ্লাসটা হাতে নিয়ে একটু খেয়ে চোখ মুখ কুঁচকে ফেললো। পানির টেস্ট এমন কেন? যাই হোক, মজাই আছে। মিহু পুরোটা গ্লাস এক ঢোকেই খেয়ে নিল। মেঘের বাবা ফিরে এসে মেহুকে স্কচ খেতে দেখে মাথায় হাত দিলেন। সত্যিয়া নাস আগা। আরে আঙ্কেল, তুমি মাথায় হাত দিয়ে আছো কেন? মামুনি, তুমি এটা কি করলে? কোনটা? জাস্ট একটু পানিই তো খেয়েছি, তাই তুমি এমন করছো? যাও, কথাই বলবো না তোমার সাথে, থাকবো না তোমার বাড়িতে। মিহু ডুলতে ডুলতে বেরিয়ে গেল বাড়ি থেকে। ইরফান চৌধুরী মেঘকে চিল্লিয়ে ডাকলেন। বাবার গলা শুনে মেঘ দৌড়ে নিচে নেমে আসলো। তুই তাড়াতাড়ি মিহুর সাথে যা। কেন, কি হয়েছে? ও আমার কাজ খেয়ে ফেলেছে। আরে মেয়েটা মনে হয় মানি ভেবে খেয়ে ফেলেছে। এখন যা, ওকে দেখ কোথায় গেল কে জানে। আচ্ছা, আমি দেখছি। মেঘ এক প্রকার দৌড়িয়ে বেরিয়ে গেল। রাস্তায় যেয়ে মেহুকে খুঁজতে লাগলো। ও খেয়াল করলো মেহু রাস্তার মাঝখানে বসে আছে আর একটা কুকুরের সাথে কথা বলছে। ও ভ্রু কুঁচকে এগিয়ে গেল ওদিকে। মেহু রাস্তার মাঝখানে আরাম করে বসে আছে। এই বাসন্তী, উঠো। তুমি রাস্তার মাঝখানে কেন ঘুমোচ্ছ? জানো না এটা ঠিক না? যদি কোনো ট্রাক চলে আসে তখন কি হবে? মেঘ মেহুর কথা শুনে বিড়বিড় করে বলতে লাগলো, এখন কুকুরকে জ্ঞান দিচ্ছে। যদি হুঁশ থাকতো তাহলে কুকুর দেখে যে কয়টা লাভ দিত তার কোনো ঠিক নেই। মেঘ মেহুর সামনে এসে দাঁড়ালো। মেহু গাল ফুলিয়ে তাকালো মেঘের দিকে। এই পচা ছেলে, সরো সামনে থেকে। তুমি উঠো। না, আমি উঠবো না। তোমায় কিন্তু আমি কাঁথা করে নিয়ে যাব। যাব না, যাব না, যাব না। চুপচাপ এভাবে দাঁড়িয়ে থাকো। পচা ছেলে। চুপ। মিহু ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করে গেল। মেঘ পকেট থেকে ফোন বের করে ড্রাইভারকে কল করে গাড়ি নিয়ে আসতে বলল। কথা বলা শেষ করে মেঘ পেছনে তাকিয়ে দেখে মিহু নেই। মেঘ ভয় পেয়ে গেল। আশেপাশে তাকিয়ে খুঁজতে লাগলো ও মিহুকে। অবশেষে দেখতে পেল মিহু আবারও নিচে বসে পড়েছে। মেঘ আবারও মিহুর হাত ধরে টেনে দাঁড় করালো। সাথে সাথেই মিহু মেঘের টি শার্টের কলার ধরে টেনে একদম নিজের কাছে নিয়ে আসলো। মেঘ হাঁ করে দেখছে মিহুর এই রূপ। মিহু দুম করে মেঘের ঠোঁটে চুমু দিয়ে বসলো। মেঘ হতভম্ব হয়ে গেল পুরো। তখনই ড্রাইভার গাড়ি নিয়ে আসলো।
মেঘ মিহুর হাত ধরে টেনে গাড়িতে বসিয়ে দিল। ড্রাইভারের কাছ থেকে চাবি নিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে লাগলো। মিহু নিজের সিট থেকে উঠে এসে মেঘের কোলে বসে পড়ল। আরে মিহু, চুপ পচা ছেলে একটা। মিহু মেঘকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। মেঘ হালকা হাসলো, শুধু কিছু বলল না। গাড়ি মিহুর বাড়ির সামনে এসে থামলো। মিহু তখন ঘুমে মগ্ন। মেঘ মিহুকে জড়িয়ে ধরলো, কারণ মিহু এখনও ওকে জড়িয়ে ধরে রেখেছে। এরপর মিহুকে ছেড়ে কয়েকবার ডাক দিল ওকে, কিন্তু মিহু কোনো রেসপন্স করলো না দেখে মেঘ বুঝতে পারলো মিহু ঘুমিয়ে গিয়েছে। মেঘ হাত দিয়ে গাড়ির ডোর ওপেন করলো। মিহুকে কোলে করে নিয়ে বের হলো। মিহুর বাড়িতে যেয়ে বেল দিল। কিছুক্ষণ পরে মিহুর আম্মু গেট খুলে দিল। মিহুকে এভাবে আনতে দেখে মিহুর বাবা মা চমকে গেল। ভয়ের কিছু নেই, ও আসলে ঘুমিয়ে পড়েছে। ডেকেছিলাম বেশ কয়েকবার, কিন্তু ঘুম ভাঙেনি ওর, তাই এইভাবে আনতে হচ্ছে। ও আচ্ছা, উপরের প্রথম রুমটা মিহর রুম। তুমি ওকে নিয়ে যাও, রেখে আসো। আচ্ছা আঙ্কেল। মেঘ মিহুকে নিয়ে উপরে চলে গেল। মিহুর রুমে গিয়ে মিহুকে বেডে শুইয়ে দিল। মেঘ মিহুর কপালে চুমু দিয়ে চলে আসতে নিলে মিহু মেঘের হাত ধরে ফেলল। মেঘ চমকে উঠল, পিছনে তাকিয়ে দেখে মিহু ওর দিকে তাকিয়ে আছে। তুমি না ঘুমোচ্ছিলে? হুম। কি? মিহু উঠে দাঁড়ালো মেঘের সামনে। আই ওয়ান্ট টু কিস। কি? ইয়েস, আই ওয়ান্ট টু কিস, সো কিস মি। মিহু, তুমি এখন নিজের মধ্যে নেই, সো ঘুমাও এখন। নোপ, ইউ হ্যাভ টু কিস মি রাইট নাও। মিহু, আমার কথা শোনো। তুমি কিস করবে নাকি আমি চিৎকার করব? মিহু। আ মেঘ আর কোনো উপায় না পেয়ে মিহুর ঠোঁটে নিজের ঠোঁট জোড়া ডুবিয়ে দিল। মিহু মেঘের চুল মুষ্টিবদ্ধ করে আঁকড়ে ধরল। ব্যালেন্স ঠিক রাখতে না পেরে সেই অবস্থাতেই বেড়ে পড়ে গেল। মেঘ উন্মাদের মতো মিহুর ঠোঁটে কিস করতে যাচ্ছে। প্রথম কিছুক্ষণ মিহুর রেসপন্স পেলেও হঠাৎ করেই মিহুর রেসপন্স পাওয়া বন্ধ হয়ে গেল। চোখ মেলে তাকিয়ে দেখে মিহু ঘুমিয়ে গেছে। ওই মুহূর্তে মেঘের প্রচণ্ড হাসি পাচ্ছিল। হাসেছেও হাসেনিও। মিহুর ঠোঁটে ডিপলি একটা কিস করে মিহুকে ঠিকভাবে শুইয়ে দিয়ে গায়ে কম্বল টেনে চলে গেল। সকালবেলা ফোনের শব্দে মিহুর ঘুম ভাঙল। মিহু ফোন হাতে নিয়ে দেখে মিসড কল উঠে আছে অনেকগুলো। ও মাথায় হাত দিয়ে উঠে বসলো। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে ওর। ও কোনো মতে উঠে যেয়ে ফ্রেশ হয়ে আসলো, তারপর নিচে চলে গেল। নিচে গিয়ে মিহু ওর বাপের কাঁধে মাথা রেখে বসে পড়ল। মাম্মাম, একটু কফি করে দাও না প্লিজ, মাথাটা অনেক ব্যথা করছে। আচ্ছা। কি হয়েছে আমার? আম্মিটা এত চুপচাপ কেন? বাপি, মাথাটা একটু টিপে দাও, অনেক ব্যথা করছে। কালকে যে ড্রিঙ্কস করছো তার সাইড ইফেক্ট এটা। মিহু চমকে উঠে বসে পড়ল। কি? আমি ড্রিঙ্ক করেছি? লাইক সিরিয়াসলি? ইয়েস আম্মি, তুমি ভুল করে কালকে ইরফান আঙ্কেলের স্কল পানি ভেবে খেয়ে ফেলেছ। তারপর মেঘ এসে তোমাকে দিয়ে গিয়েছে। মিহু হাঁ করে আছে বাপের কথা শুনে। ওর মাথা ব্যথা মনে হয় এখন দ্বিগুণ বেড়ে গেল, কারণ ওর কিছুই মনে পড়ছে না। তখনই মাম্মাম এসে কফি দিয়ে গেল মিহুকে। মিহু এতটাই ভাবনায় মশগুল হয়েছিল যে গরম কফিতে বলে হাত দিয়ে দিল, আর সাথে সাথেই চিল্লিয়ে উঠল। বাপি তাড়াতাড়ি মিহুর হাত ধরে দেখতে লাগলেন। মাম্মাম দৌড়ে এলেন মেয়ের চিৎকার শুনে। মিহুর বাপি আর মাম্মাম দুজনেই অস্থির হয়ে পড়লেন। মেয়ের সামান্য ব্যথা লাগায় ওনাদের কষ্ট হচ্ছে, কারণ এই প্রথম এই একমাত্র মেয়ে যে তাদের কলিজার টুকরো। মিহু কান্না করে দিয়েছে ব্যথায়। মিস্টার রাইজা তাড়াতাড়ি ডাক্তারকে কল করে বাসায় আসতে বললেন। একটু পরে ডক্টর এসে মিহুর হাত ধরে দেখলেন পোড়া জায়গায় ফোসকা পড়ে গিয়েছে, আর জায়গাটা অসম্ভব লাল হয়ে গিয়েছে। ডক্টর মেডিসিন লাগিয়ে জায়গাটা ব্যান্ডেজ করে দিলেন। মিহু এখনও সামনে সমানই নাক টানছে। ও যে কান্না করেছে তা ওর চেহারা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। নাকের মাথাটা লাল টুকটুকে হয়ে আছে, পুরো চেহারা লাল হয়ে গিয়েছে। নীল আর অনু খবরটা পাওয়া মাত্রই মিহুদের বাসায় চলে আসলো। মিহু ঠোঁট উল্টিয়ে কাঁদো কাঁদো চেহারা নিয়ে বসে আছে। পাপি মেয়ের ব্যান্ডেজে হাত ফু দিচ্ছে। মাম্মা মেয়েকে নিজের কোলে শুইয়ে রেখে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নীল আর অনু বাসায় ঢুকে মিহুর চেহারা দেখে দৌড়ে ওর কাছে এলো। তুই ঠিক আছিস? এখন কেমন লাগছে? ব্যথা করছে প্রচুর। মিহুর গলার আওয়াজ শুনে নীল আর অনু একে অপরের দিকে তাকালো, আর মিহুর দিকে তাকালো। এভাবে তাকাচ্ছিস কেন? তুই কি জানিস তোর গলার আওয়াজ কতটা কিউট লাগছে? মনে হচ্ছে খেয়ে ফেলি। শর্তরা আমার সামনে থেকে দূর হয়ে যা। আসছে আমার গলার আওয়াজ খেয়ে ফেলার জন্য। হ্যাঁ। আহ,
রাগ করিস কেন? আমরা তো কথায় কথা বললাম। তুই কি একটু দেখে কাজ করতে পারিস না? ও করবে দেখা কাজ, তাহলে বদমাইশি কি করবে শুনি? মাম্মা বাপি, দেখো না ওরা আমাকে কি বলছে। ঠিকই তো বলেছে। আম্মি, তুমি একটু তো নিজের খেয়াল রাখতে শিখো। আমার খেয়াল রাখার জন্য তোমরা তো আছোই। সবসময় কি আর আমরা থাকবো নাকি? কোথায় যাবে তোমরা আমাকে রেখে? একদিন না একদিন তো তোমাকে এই বাড়ি থেকে বিদায় নিতেই হবে, তাই না? মানে? তোর বিয়ে দিতে হবে না। বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাবি তো? আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। তা বললে কি চলে নাকি মামনি? সব মেয়েদেরই একদিন না একদিন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে হয়, তোমাকেও যেতে হবে। তোমরা আমাকে তাড়িয়ে দিবে? ধুর পাগলি, তোকে তাড়াতে যাবে কেন? এটাই আমাদের সমাজের নিয়ম। আমি মানি না এই নিয়ম। আমি যাকে বিয়ে করব সে নিজে এসে এ বাসায় থাকবে। আমি যাব না এখান থেকে। আচ্ছা আম্মি, এবার উঠে বসো তো, একটু খেয়ে নাও। মিহু হালকা কিছু খেয়ে নিল। এদিকে মেয়ে কলেজে এসে মিহুকে খুঁজে যাচ্ছে, কিন্তু কোথাও মিহুকে দেখতে পাচ্ছে না। এমনকি নীলার অনুকেও খুঁজে পাচ্ছে না ও। মেয়েকে রাগে লাল হয়ে আছে মিহুকে না পেয়ে। ও যে পার্কিংয়ে নিজের গাড়ির বোনেটের উপরে উঠে বসলো। পাশের গাড়ির বোনেটের উপরে মানিক শুয়ে আছে, আর নীলা ওর গাড়ির উপরে বসে আছে। কি ব্যাপার স্যার, আপনার মুডের 12টা বেজে আছে কেন? মিহু আসেনি কলেজে? মিহু, ওই মিহু, ও মিহু রে তুই অপরাধী রে। শাট আপ নীলা। ইউ শাট আপ। মানিক, আমি বাসায় গেলাম, তোরা থাক। মেয়ে কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। পরের দিনও মেয়ে কলেজে এসে মিহুর জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু সেদিনও মিহু আসেনি কলেজে। এমনকি অনু আর নীলও আসেনি। মেঘের রাগ সেদিন দ্বিগুণ বেড়ে গেল। মিহুকে পেলে মনে হয় কাঁচা চিবিয়ে খাবে, এমন অবস্থা। পরের দিন মেঘ, নীলা আর মানিক পার্কিংয়ে বসে আছে। তখনই মিহুর গাড়ি ঢুকলো পার্কিং প্লেসে। মেঘ মিহুর গাড়ি দেখে শোয়া থেকে উঠে বসলো। মিহুর গাড়ির ড্রাইভিং সিট থেকে নীল বের হলো, সাইড থেকে মিহু বের হলো, অনু পেছন থেকে বের হলো। মেঘটা কেউই মিহুর হাতের ব্যান্ডেজ খেয়াল করলো না। মেঘ হনহন করে এসে মিহুর হাত ধরে টান দিয়ে নিয়ে গেল। মিহু জোরে জোরে চিল্লিয়ে উঠল। সেদিকে মেঘের কোনো ভ্রুক্ষেপ নেই। মিহু, অনু মিহুর কাছে যেতে গেলে মানিক অনুর হাত ধরে ফেলে। অনু মানিকের দিকে তাকিয়ে নিজের হাত ছাড়িয়ে দিল। মানিকের উপরে অনুর প্রচণ্ড রাগ জমে আছে, কারণ মাথামোটা মানিকটা এটা বোঝে না যে অনু ওকে ভালোবাসে। এনি প্রবলেম? মিহুর কাছে যাব। এদের দুজনকে একটু স্পেস দাও। সব সময় এত মিহু মিহু করো কেন? তাতে তোমার কি? আমার বন্ধু হয় মেঘ, তাই ওর প্রেমের মাঝখানে ব্যাঘাত ঘটালে তো আমার লাগবে, তাই না? শালা সবার প্রেম বুঝি, আমারটাই বুঝিস না। কি বললে শুনতে পাইনি। কই কিছু না তো। ও আচ্ছা। অনু ক্যান্টিনে চলে গেল কিছু না বলে। মানিক একটু অবাক হলো, কারণ অনু ওকে এড়িয়ে গেল এটা ভেবে। নীল নীলার সামনে যেয়ে দাঁড়ালো। নীলা আর চোখে নিচের দিকে তাকালো। কি হয়েছে? কিছু বলার ছিল তোমাকে। কি? না মানে কে কেমন আছো? নীলা রাগে চোখে তাকালো নীলের দিকে। তা দেখে নীল এক ঢোক গেল। বুঝছি, ভালোই আছো। মানে বুঝলাম না। কি? কিছু না। হাজব তো। হ্যাঁ মানে আমি আসি কেমন? তো যাও না, তোমাকে আটকে রেখেছে কে শুনি? কেউ না। টাটা। রিডিকিউলেস। নীল ঢোক গেলে তাড়াতাড়ি চলে গেল ওখান থেকে। এদিকে মেঘ মিহুকে গার্ডেনের দিকে নিয়ে আসলো। মিহুর হাত এখনো শক্ত করে ধরে আছে মেঘ। মিহু কাঁদতে কাঁদতে হেঁচকে তুলে ফেলেছে। মেঘ মিহুর দিকে তাকিয়ে জোরে এক ধমক দিল। মিহু মেঘের ধমক খেয়ে কেঁপে উঠল। মেঘ মিহুর হাত ছেড়ে দিয়ে পাশের বেঞ্চে জোরে লাথি দিল। মিহু কাঁদতে কাঁদতে হাত ধরে নিচে বসে পড়ল, কারণ মেঘ মিহুর ব্যান্ডেজ করা হাতই চেপে ধরেছিল। মেঘ মিহুর দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগে মিহুর হাতের দিকে চোখ গেল ওর। ও দু চোখ বড় বড় করে ফেললো। তাড়াতাড়ি হাঁটু গেড়ে মিহুর সামনে বসে পড়ল। মিহু ভয় পেয়ে পিছনে গেল মেঘের থেকে। মেঘ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে মিহুর দিকে। মেঘ মিহুর দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই মিহুর হাতের দিকে চোখ গেল ওর। দু চোখ বড় বড় করে ফেললো। তাড়াতাড়ি হাঁটু গেড়ে মিহুর সামনে বসে পড়ল। মিহু ভয় পেয়ে পিছিয়ে গেল মেঘের থেকে। মেঘ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে মিহুর দিকে। আমি সত্যি বলছি, আমি একদমই খেয়াল করিনি।
তোমার হাতে যে ব্যান্ডেজ করা। মিহু নাক টানছে সমানে, ওর হাত জ্বলে যাচ্ছে ব্যথায়। কি হচ্ছে তোমার হাতে? ব্যান্ডেজ কেন হাতে? আর এই 2 দিন কলেজ আসোনি কেন? হাতে গরম কফি পরে পুড়ে গেছে, তাই ব্যান্ডেজ করা। আর এই হাতের ব্যথার জন্য হালকা জ্বর ছিল বলেই কালকে কলেজে আসিনি। কি? হাত পড়লো কিভাবে? তুমি তো কেয়ারলেস কেন মিহু? আমার হাত জ্বলছে, তুমি আমার হাত ব্যথা দিয়েছ, আমার হাতে প্রচুর ব্যথা করছে। সরি, আমি খেয়াল করিনি জান। দেখি, আমার সাথে আসো। না, আবার ব্যথা দিবে তুমি আমাকে। প্রমিস, আর ব্যথা দিব না। সত্যি তো? বাচ্চাদের মতো স্বভাব তোমার যাবে না, তাই না? আমি তো এমনই। মেঘ মনে মনে ভাবছে, সে কারণেই তো তোমায় এত বেশি ভালোবাসি। তোমার এই বাচ্চা আমি তো আমাকে মুগ্ধ করেছে তোমার প্রতি। এই কারণেই তো তোমায় এত ভালো লাগে। মিহু ঠোঁট ফুলিয়ে ভ্রু কুচকে তাকালো মেঘের দিকে। মেঘ গলা ঝেড়ে নিল মিহুর তাকানোর স্টাইল দেখে। মানে? মানে কিছু না, তোমার বোঝার বয়স হয়নি। 19+ হয়ে গেছে আমার। হ্যাঁ, আমি আর ছোট নেই। তো কি বড় হয়ে গিয়েছ? অবশ্যই। তোমার কার্যকলাপ তো তা বলে না। তাতে তোমার কি? আচ্ছা, চলো এবার আমার সাথে। যাব না। জেদ করে কোনো লাভ নেই, তাই বলছি চলো। তোমার সাথে কোথাও যাব না। তুমি একটা পচা ছেলে, 1 নম্বরের পচা ছেলে তুমি। পচা একটা, পচা 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 ছেলে তুমি। তাই? আমি পচা ছেলে? পচাই তো। কেন পচা আমি? জানি না। বলেই মিহু মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলল। ওর গাল দুটো লাল হয়ে গিয়েছে মুহূর্তে। মেঘ বুঝতে পেরে হালকা হাসলো, সাথে সাথেই আবারও হাসি লুকিয়ে একটা গভীর ভাব এনে কিছু না বলে মিহুকে কোলে তুলে নিল। মিহু চমকে উঠল হাওয়ায় নিজেকে ভাসতে দেখে। মুহূর্তেই ও বুঝতে পারলো ও মেঘের কোলে। সাথে সাথেই ও ছোটাছুটি করতে লাগলো। ওই কি করছো? ছাড়ো, নিচে নামাও। চুপ করে থাকো, না হলে কিন্তু ফেলে দেব। মিহুর সাথে সাথেই চুপ হয়ে গেল। মেঘ মিহুকে মেডিকেল রুমে নিয়ে গেল। মিহুকে চেয়ারে বসে ও ফার্স্ট এড বক্স নিয়ে এলো। কেচি দিয়ে মিহুর হাতের ব্যান্ডেজ কেটে ফেললো মিহু। ব্যান্ডেজ কেটে ফেলে দিয়ে নিজেই চোখ বন্ধ করে ফেললো, কারণ মিহুর হাতের ফোসকা পুরো থ্যাতলা ছিলে গেছে, যা দেখতে ভয়ঙ্কর লাগছে। মেঘ চোখ খুলে মিহুর দিকে তাকালো। মিহু ভয়ে চোখ বন্ধ করে এক হাত দিয়ে মেঘের শার্টের কলার চেপে ধরেছে। মেঘ ভালো করে মেডিসিন লাগিয়ে আবার নতুন করে ব্যান্ডেজ করে দিল। মিহু মেডিসিন লাগানোর সময় ব্যথায় নিঃশব্দেই কান্না করে দিল। মেঘ উঠে মিহুর দুগালে হাত রেখে ওর চোখের পানি মুছে দিল। মিহুকে আবার করে তুলে নিয়ে পার্কিংয়ে চলে গেল। নিজের গাড়িতে মিহুকে বসিয়ে দিল আর ও যে ড্রাইভিং সিটে বসলো। কোথায় যাচ্ছি আমরা? শপিংয়ে। কার শপিং? আমার হবু বউয়ের শপিংয়ে। মেহুর মুখটা সাথে সাথে বাংলার 5 হয়ে গেল। মেঘ তা খেয়াল করে বাঁকা হাসলো। গাড়ি স্টার্ট দিয়ে বের হয়ে গেল শপিং মলের উদ্দেশ্যে। শপিং মলে এসে মেহুকে বলল কয়েকটা শাড়ি পছন্দ করতে। মেহু রেগে ওর সবচেয়ে অপছন্দের কালার হলুদ, আকাশি, কমলা ও ধূসর রঙের 4টা সফট জর্জেটে শাড়ি বেছে দিল। মেঘ মেহুর রাগ বুঝতে পারল। মনে মনে মেঘ সমানে হাসছে। মেঘ মেহুর বেছে দেওয়া সেই 4টা শাড়িই কিনে নিল। তারপরে আবার কলেজের উদ্দেশ্যে রওনা হলো। মিহুকে কলেজের সামনে নামিয়ে দিয়ে মেঘ গাড়ি নিয়ে বেরিয়ে গেল। এদিকে মিহু রেগে বম হয়ে আছে, কারণ মেঘ ওর উডবি ওয়াইফের সাথে দেখা করতে গেছে আর এই শাড়ি 4টি গিফট করতে গেছে। কথাটা শুনে মিহুর প্রচণ্ড রাগ লাগছে। কেন লাগছে ও বুঝতে পারছে না। একটু পরে নীল আর অনু ক্লাস করে বেরিয়ে এলো। মিহু আগে থেকে গাড়িতে বসেছিল। নীল এসে ড্রাইভিং সিটে বসলো। অনু পিছনে বসে সমানে মিহুকে খেঁচানো শুরু করলো। মেঘকে নিয়ে আর কি। কি হয়েছে? খোঁজাচ্ছিস কেন? মেঘ তোকে কোথায় নিয়ে গিয়েছিল? জাহান্নামে গিয়েছিল, তাতে তোর কি রে? আহা, রাগ করিস কেন? তো কি তোকে চুমু খাবো? বইন, তুই চুপ থাক। আমার মুখ দিয়ে আমি কথা বলবো, তোর কি রে? কিছু না, তুই বল। হ্যাঁ, আমার হায়াত কমে যাবে না বেশি কথা বললে। আল্লাহ, তুমি হেদায়েত দান করো এই মেয়েকে। হ্যাঁ, এই দুইজন ঝগড়ুটের মাঝে আমি এক অবলা পাটি সাপটা। তুই অবলা, তুই তো একটা ঝগড়াইটা। তোদের মতো ভাবিস নাকি আমাকে? তোকে কিন্তু এখন এক লাথি দিয়ে এই গাড়ি থেকে ফেলে দিব বলে দিলাম, নীলের বাচ্চা কিল বিল ঝিল। আমার নাম নিয়ে ভেঙ্গামি না একদম। আমি ভেঙাবো, 100 বার ভেঙাবো। তোর কি রে? তোর বাপের বাকি।
আমার বাপ তোর জেনেও কি লাগে? এই রে, সরি মিস্টেক। হ্যাঁ। মিহুকে ওর বাসায় নামিয়ে দিয়ে নীল আর অনু চলে গেল। নীল ওর রুমে চুপ করে বসে আছে। ওর প্রচুর রাগ লাগছে মেঘের হবু বউয়ের কথা ভেবে। মেঘ ফোন হাতে নিয়ে বসে আছে, মেঘকে ফোন দিবে কিনা ভেবে পাচ্ছে না ও। মেঘ তো আর আমাকে ভালোবাসে না, ও এখন ওর হবু বউকে ভালোবাসে। কিন্তু তাও আমাকে এতবার করে কিস কেন করলো ও? আমার মনে তো ও নিজের জন্য জায়গা করে নিয়েছে। কিন্তু কি দরকার ছিল ওর এমনটা করার? আমাকে যদি ও সেই দিন ভালোবাসার কথা না বলতো, তাহলে তো আমি নিজের মনে ওর জন্য জায়গা তৈরি করতাম না। ভালোবেসে ফেলেছি ওকে নিজের মনের অজান্তেই, কারণ ওর ভালোবাসায় আমি নেশাগ্রস্ত হয়েছি। ইউ লাভ ইজ মাই অ্যাডিকশন মেঘ। মেহু এক দীর্ঘশ্বাস ফেলল, ফোনটা হাত থেকে রেখে দিল। মেঘের ব্যাপারে আর কিছু জানতে চাইছে না ও। ওর খুব ক্লান্তি অনুভব হচ্ছে, তাই ওর বেডে থাকা বড় টেডিটাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে ও ঘুমিয়েও পড়ল। অনুর মেজাজ প্রচণ্ড রকমের খারাপ হয়ে আছে। তার কারণ একটাই, মানিক অন্য একটা মেয়ের পেছনে ঘুরঘুর করছে সে সকাল থেকে। কলেজেও মানিক ওই মেয়েটার পেছনেই ঘুরছিল, আবার এখন কোচিংয়ে এসেও রেহাই নেই, এখন কোচিংয়েও ওই মেয়ের পেছনেই বসে আছে। অনু পারছে না মানিকের মাথা ফাটিয়ে দিতে। কত বড় অসভ্য ছেলে দেখেছো? আমি ওনাকে ভালোবাসি আর উনি অন্য মেয়ের পেছনে লাইন মারে। সেটা খবিস একটা বজ্জাত বলে। এদিকে সাইমার পাশে গেড়ে বসে আছে মানিক, এক পাও সরছে না সাইমার পাশ থেকেও। ও সাইমার কানে সমানে সমানে বকবক করছে দেখে সাইমা বিরক্ত হচ্ছে। এক সময় আর সহ্য করতে না পেরে সাইমা চিল্লিয়ে উঠল, প্রবলেম কি তোমার? সেই সকাল থেকে আমাকে ডিস্টার্ব কেন করছো? আমি তোমাকে ডিস্টার্ব কোথায় করলাম? জাস্ট একটু কথাই তো বলছিলাম। লিসেন মিস্টার হোয়াটএভার, তুমি না নিজের সীমার মধ্যে থাকো। তুমি জানো আমি কে? আমার মতোই একজন মানুষ। জি, বাট তাও আমার একটা রেপুটেশন আছে। আমি একটা হাই ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। সো নিজের ক্লাস দেখে মেশার চেষ্টা করো। আমাকে দেখে কি তোমার লো ক্লাস মনে হচ্ছে? আরে যাই হও না কেন, আমার ক্লাসের যোগ্য তুমি না। আমার বাবা বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি মিডল ক্লাস। তুমি নিজের ক্লাস বিবেচনা করে তারপর মেলামেশা করো। অবশ্যই, আমার কাছে আমার হাই রেপুটেশন অনেক ইম্পর্ট্যান্ট। তুমি আমাকে ইনসাল্ট করছো। বেশ করেছি, করেছি। মেয়েদের পিছনে কুকুরের মতো ঘুরতে লজ্জা করে না? সায়। শ্যাট আপ, জাস্ট শ্যাট আপ। কাকে কি বলছো তুমি? তুমি কি আমাদের কথার মাঝখানে শুধু শুধু কেন ঢুকছো তুমি? আমি কে বা আমি তোমাদের কোথার মাঝখানে কেন ঢুকেছি তা তোমাকে বলার প্রয়োজন আমি মনে করছি না, কারণ তুমি আমার ব্যাপারে জানার যোগ্যতা এখনও অর্জন করনি। হাউ ডিয়ার ইউ? আমার ডেয়ার কতটুকু তা তুমি এখনও জানো না। তোমাকে আমি এই কলেজ থেকে বের করে দেব বলে দিলাম। ও রিয়েলি? লিসেন সাইমা, আমার বাবা আর এই যে যাকে তুমি এতক্ষণ ইনসাল্ট করলে, ওর বাবা দুজনেই কলেজের ওনার। সো তুমি আমাদের বের করতে পারো আর না পারো, আমরা কিন্তু তোমাকে ঠিকই বের করে দিতে পারবো। সাইমা অনুর কথা শুনে বিস্মিত হলো, কারণ ওর জানা ছিল না এটা। নাইট জোক। আমি ফান করছি না, সত্যি বলছি। কাল সকালে কলেজে আসলে টের পেয়ে যাবে। কি করবে তুমি? তোমাকে বের করব কলেজ থেকে উইথ রেড টিসি। ইম্পসিবল। সেটা তোমাকে মানিককে ইনসাল্ট করার আগেই ভাবা উচিত ছিল। সবার স্ট্যাটাস আর ক্লাসে সব কিছু না, ও তোমার সাথে মন থেকে মিশতে চেয়েছিল আর তোমার স্ট্যাটাস থেকে মিশতে চেয়েছো বলে ওকে অপমান করেছো। কাজটা তুমি একদম ঠিক করনি, এখন তোমাকে ভুগতেই হবে। তুমি মানিকের হয়ে এত কথা কেন বলছো? তোমাকে বলতে হবে নাকি? জানার কৌতূহল। কজ মানিককে মানিক আমার ফ্রেন্ড, তাই। কিন্তু আমি তো অন্য কিছু টের পাচ্ছি। আই ডোন্ট কেয়ার। মানিক অবাক হয়ে তাকিয়ে আছে অনুর দিকে। অনু ওকে এতটা সাপোর্ট করেছে দেখে ওর ভালো লাগছে, কিন্তু এর সাথে এক মিশ্রিত অদ্ভুত অনুভূতিও হচ্ছে ওর, যা এর আগে ও হতো অনুকে দেখলেই, কিন্তু আজকের অনুভূতিটা তীব্রভাবে হচ্ছে। তুমি মানিককে ভালোবাসো, এম আই রাইট? অনু রাগের মাথায় সত্যিটা স্বীকার করে নিল। ইয়েস, ইউ আর রাইট। আই লাভ হিম, আই লাভ মানিক। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? আই নিড ইউ।
অনুর হুঁশ আসতেই ও মানিকের দিকে তাকালো। ও খেয়াল করলো মানিক হাঁ করে তাকিয়ে আছে ওর দিকে। ও কি করবে বুঝতে না পেরে আবারও রাগি চোখে সাইমার দিকে তাকালো। তোমার সাথে আগামীকাল কলেজে দেখা হচ্ছে। তোমার কী হাল আমি করব তুমি বুঝতেও পারবে না।